ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 11 এর পদার্থের গ্যাসীয় অবস্থা, যেটাকে আমরা বলি স্টেট অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের গ্যাসীয় অবস্থা। তো পদার্থের গ্যাসীয় অবস্থা যখন আমরা শুরু করব তার আগে একটু ছোট করে জেনে নিই যে পদার্থের কত রকম অবস্থা দেখা যায়। যদি আমি একটা পদার্থকে দেখি তাহলে একটা পদার্থের তিনটে অবস্থা দেখা যায়, মূলত তিনটে। যদি একটা প্লাজমা দশা বর্তমানে এসেছে সেটা একটা ইন্টারমিডিয়েট স্টেট, তাহলে মূলত পদার্থের তিনটি অবস্থা দেখা যায়। একটাকে আমরা বলি কঠিন, একটাকে বলি আমরা তরল, এবং আরেকটা যেটা আমরা পড়তে চাইছি এখানে সেটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থা। এই পদার্থের বিভিন্ন অবস্থা দেখা যায় কেন? প্রথম প্রশ্ন যে পদার্থের বিভিন্ন অবস্থা দেখা যায় কেন, বিভিন্ন দশা দেখা যায় কেন? না, তার কারণ হচ্ছে দুটো ফোর্স। একটা বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বা যাকে বাংলায় বলে আন্তরাণবিক আকর্ষণ বল। আরেকটা হচ্ছে বলা হয় থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি। কোন পদার্থে যে একাধিক দশা দেখা যাচ্ছে, মানে একাধিক মিনস তিনটে দশা দেখা যাচ্ছে, তার পেছনে এই দুটো ফোর্স কাজ করে। একটা আছে আন্তরাণবিক আকর্ষণ বল, যেটা কি করে পদার্থগুলোকে কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে, অর্থাৎ কোনো একটা পদার্থের গঠনকারী কণাগুলোকে কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে, তাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল। আর তাপীয় শক্তি কি কাজ করে? পদার্থগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে সাহায্য করে, অর্থাৎ কোনো একটা পদার্থের গঠনকারী কণাগুলোকে পরস্পর থেকে দূরে সরে যেতে কাজ করে, সেটা হচ্ছে তাপীয় শক্তি বা থার্মাল এনার্জি। অর্থাৎ তাহলে পদার্থের গ্যাসীয় অবস্থা কখন দেখা যাবে? না, যদি দেখা যায় কোনো একটা পদার্থের ক্ষেত্রে তাপীয় শক্তির মানটা যদি মাছ গ্রেটার দেন আন্তরাণবিক আকর্ষণ বল। যদি কোনো পদার্থে এই ঘটনা দেখতে পাও তুমি যে তাপীয় শক্তির মানটা খুব বেশি, কার থেকে? আন্তরাণবিক আকর্ষণ বলের থেকে খুব বেশি, তখন পদার্থের ক্ষেত্রে যে দশাটা দেখা যায় তাকেই আমরা বলি গ্যাসীয় অবস্থা। কোনো পদার্থে গ্যাসীয় অবস্থা দেখা যায় কেন সেটা নিশ্চয়ই বুঝতে পারলাম। দেখা যায় কেন? না, তার তাপীয় শক্তির মানটা যখন আন্তরাণবিক আকর্ষণ বলের তুলনায় খুব খুব বেশি হবে। এবার প্রশ্নটা যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় অবস্থা দেখা গেলে তার মধ্যে তাহলে কি ধরনের আকর্ষণ বল কাজ করে? তার মধ্যে কি তাহলে আন্তরিক আকর্ষণ বল কি কাজ করে না? উত্তর হবে হ্যাঁ, আন্তরিক আকর্ষণ বল কাজ করে, কিন্তু এই আন্তরিক আকর্ষণটা খুব দুর্বল। কোনটা শক্তিশালী? তাপীয় শক্তিটা বা থার্মাল এনার্জিটা শক্তিশালী, ওই জন্য তো গ্যাসীয় অবস্থা হয়েছে। তাহলে তার মধ্যে যে দুর্বল আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, সে আকর্ষণ বলগুলো কি ধরনের হয়? না, সেই আকর্ষণ বলকে মূলত আমরা 6 ভাগে ভাগ করি। ফার্স্ট যেটাকে বলা হয় তাকে বলা হয় আয়ন ডাইপোল আকর্ষণ বল। সেকেন্ড যেটাকে বলা হয় ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। থার্ড যেটাকে বলা হয় ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। ফোর্থ যেটাকে বলা হয় ডাইপোল ইনডিউস ডাইপোল আকর্ষণ বল। এই যে 5টা আকর্ষণ বল বললাম, এই আকর্ষণ বলগুলো সবই হচ্ছে দুর্বল আন্তরাণবিক আকর্ষণ বল, এবং এদেরকে এক কথায় বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স বা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। এবং আরেকটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে এই 6 ধরনের আকর্ষণ বল মূলত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু এর মধ্যে এই আকর্ষণ বলগুলো সবই দুর্বল হয়। এই আন্তঃনিক আকর্ষণ বলটা কিভাবে তাদের আন্ত নিউক্লিয়ার দূরত্বের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা একটু দেখতে চাইছি আমরা। আমরা জানি দুটো পদার্থের গঠনকারী দুটো কণার মধ্যে আকর্ষণ বল বেশি মানে কাছাকাছি চলে আসবে, যে আকর্ষণ বল কম হয় তাহলে দূরে সরে যাবে। ওই যে কাছাকাছি বা দূরে আসার জন্য তাদের মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছে সেই দূরত্বকে বলা হয় ইন্টারমলিকুলার ডিস্টেন্স। এই ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা আন্তরাণবিক দূরত্ব কিভাবে আন্তরাণবিক আকর্ষণ বলের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখতে চাইছি। ফার্স্ট যার ক্ষেত্রে আমরা দেখবো সেটা হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন ক্ষেত্রে দেখবো। ফার্স্ট যার ক্ষেত্রে দেখবো সেটা হচ্ছে আয়ন ডাইপোল ক্ষেত্রে দেখবো আমরা। আয়ন ডাইপোলের ক্ষেত্রে দেখবো। আচ্ছা, এক্সাম্পল কেমন হতে পারে? NaCl and H2। দেখো
NaCl হচ্ছে এটা NaCl হচ্ছে একটা আয়ন, NaCl হচ্ছে একটা আয়ন, আর জল হচ্ছে একটা পোলার বা ডাইপোল। তাহলে আয়ন আর ডাইপোলের মধ্যে আকর্ষণ বল করছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। দেখা গেছে আয়ন ডাইপোল আকর্ষণ বলটা অর্থাৎ আয়ন ডাইপোল আকর্ষণ বলটা বা আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশনটা তার আন্তঃআণবিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়ন ডাইপোল আকর্ষণ ভ্যালাইজাস 1/d²। কি আছে এই আয়ন ডাইপোল আকর্ষণ বলটা তার দূরত্বের মানে কি দূরত্ব, আন্তঃআণবিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আয়ন ডাইপোল ভ্যালাইজাস 1/d²। তাহলে আমরা যে দুর্বল আন্তঃআকর্ষণ বল যেটা গ্যাসের ক্ষেত্রে দেখা যায় দেখেছিলাম, তার মধ্যে একটা দেখলাম সেটা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আয়ন ডাইপোল আকর্ষণ বল ভ্যালাইজাস তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ডিটা আছে আন্তঃআণবিক দূরত্ব। নাম্বার 2 সেকেন্ড হচ্ছে ডাইপোল আকর্ষণ বল। তো সেকেন্ড হচ্ছে ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল আকর্ষণ বল অর্থাৎ দুটো ধ্রুবীয় অণুর মধ্যে আকর্ষণ বল। যেমন হতে পারে HF এর সঙ্গে জলের আকর্ষণ বল। তাহলে দুটো ধ্রুবীয় অণুর মধ্যে আকর্ষণ বল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ডাইপোল আকর্ষণ বলটা ভ্যালাইজাস 1/d³। তাদের দূরত্বের ঘন মানে কিউবের ব্যস্তানুপাতিক। এটা ডাইপোল আকর্ষণ বল। নেক্সট হচ্ছে ডাইপোল নাম্বার 3 হচ্ছে ডাইপোল আহিত ডাইপোল। আহিত মিন্স সেটা ধ্রুবীয় নয়, তাকে ধ্রুবীয় করা হচ্ছে। অর্থাৎ ধরো HF ধরো হচ্ছে জল এন্ড আয়োডিন। দেখো জল ধ্রুবীয় মানে ডি মিন্স ডাইপোল, আর আয়োডিনটা আছে অধ্রুবীয় মানে আহিত ডাইপোল, মানে তাকে ডাইপোল করা হবে তাপ শক্তি দিয়ে বা চার্জ দিয়ে। তাদের ক্ষেত্রে কি হবে, ডাইপোল আহিত ডাইপোল আকর্ষণ বলটা আকর্ষণ ভ্যালাইজাস কি হবে 1/d⁴। তাদের আন্তঃআণবিক দূরত্বের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ওকে, আন্তঃআণবিক দূরত্বের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। নাম্বার 4 হচ্ছে কি না আহিত ডাইপোল আকর্ষণ বল। আহিত ডাইপোল আকর্ষণ বল, দ্যাট মিন্স এটা হবে আহিত ডাইপোল আকর্ষণ বল, যেটা আরেকটা নাম হচ্ছে অনেকে নাম দেয় লন্ডন ফোর্স বা লন্ডন বল। এটাকে অনেকে নাম দেয় লন্ডন ফোর্স বা লন্ডন বল। তাহলে এটা হচ্ছে আহিত ডাইপোল আকর্ষণ বল ভ্যালাইজাস 1/d6। মানে এটা সবচেয়ে দুর্বল আকর্ষণ বল 1/d6, মানে তাদের ষষ্ঠ ঘাতের ব্যস্তানুপাতিক। তাহলে এটা সবচেয়ে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে এটা গ্যাসীয় পদার্থ যখন অর্থাৎ কোনো একটা পদার্থ যখন গ্যাসীয় দশায় থাকে তখন তার মধ্যে এই আকর্ষণ বলগুলোই লক্ষ্য করা যায়। এই যে চার ধরনের আকর্ষণ বল বললাম, এই চার ধরনের আকর্ষণ দেখা যায়। এছাড়া দুজনে দেখা যায় যেটা হাইড্রোজেন বন্ধন, সেটা আমি এখানে বলছি না। ওকে, তাহলে কোনো একটা গ্যাসীয় পদার্থ কেন গ্যাসীয় দশায় থাকে অর্থাৎ কোনো একটা পদার্থ কেন গ্যাসীয় দশায় থাকে সেটা আমরা ব্যাখ্যা বুঝে গেলাম কেন গ্যাসীয় দশায় থাকে। এবার আমাদের কথা যে কোনো একটা পদার্থ যদি গ্যাসীয় অবস্থা থাকে তার কিছু ধর্ম লক্ষ্য করা যায় বা তার বেশ কিছু প্রপার্টিজ লক্ষ্য করা যায়। তার কোনো একটা পদার্থ যখন গ্যাসীয় থাকে তার বেশ কিছু ধর্ম বা বৈশিষ্ট্য বা প্রকৃতি লক্ষ্য করা যায়। সেই ধর্ম বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে চাইছি। প্রথম যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে চাপ, তাকে আমি ইংলিশ বলি প্রেসার। তাহলে এক্ষেত্রে কিছু ধর্ম লক্ষ্য করা যায়, তাহলে ধর্মাবলী। সেই ধর্মগুলো কি কি?
প্রথম হচ্ছে 1 নম্বরে চাপ, দ্যাট মিন্স প্রেসার। এই জায়গাটা তোমরা একটু নোটেট করবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি এখন বলবো, কারণ ওগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় সে জয়েন্ট লেভেলেই হোক বা যে এইচএস লেভেলে হোক, যে কোনো জায়গায় ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য এই ধর্মাবলীগুলো খুব আমাদের প্রয়োজন হয়। চাপ অর্থাৎ কোনো একটা গ্যাসীয় পদার্থকে একটি আবদ্ধ পাত্রে রাখলে সে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। সেই চাপের মানটা কিরূপ হবে, তার মানটা কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা দেখব। চাপের মান বিভিন্ন এককে নির্ণয় করা যায়। এখানে নির্ণয় যায় এটিএম বা অ্যাটমসফিয়ার এককে। এটিএম, এটি মিন্স অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। দেখা যাচ্ছে 1 এটিএম সমান 1 এটিএম সমান মানটা কত আছে 1.013 বার। তাহলে গ্যাসের চাপ মাপার জন্য আরেকটা একক হচ্ছে বার, BAR বার। এটা গ্যাসের চাপ মাপা যায়। সমান কি বলতে পারি, সমান হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এটা হচ্ছে এসআই একক, গ্যাসের চাপ মাপার জন্য যে এসআই একক, সেই এসআই একক হচ্ছে পাস্কাল। মানটা কত 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, সমান হচ্ছে 760 টর। তাহলে গ্যাসের চাপ মাপার জন্য আরেকটা যে একক আমরা জানি সেটা হচ্ছে টর, সমান হচ্ছে 760 mmHg, অর্থাৎ mmHg মিন্স মিলিমিটার পারস্তম্ভের চাপ। 760 মিলিমিটার পারস্তম্ভ রাখলে সে যে চাপ প্রয়োগ করে সেই চাপটা হচ্ছে 1 atm, সমান হচ্ছে 76 cmHg, 76 সেমি পারস্তম্ভের চাপ, সমান হচ্ছে 0.76 মিটার Hg। তাহলে গ্যাসের চাপকে আমরা যে চাপ বা প্রেসার বললাম, কোনো একটা বদ্ধ পাত্রে যে গ্যাসকে রাখলে যে চাপ প্রয়োগ করে সেই চাপকে আমরা বিভিন্ন এককে পরিমাপ করতে পারি। সেটাকে আমরা এটিএম অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ দিয়ে পরিমাপ করতে পারি। এই যেগুলো নোটেট করবে, এগুলো পরীক্ষা অঙ্ক করার সময় কাজে লাগে। সেটাকে আমি বার এককে পরিমাপ করতে পারি, সেটাকে আমি পাস্কাল এককে পরিমাপ করতে পারি, সেটাকে আমি টর এককে পরিমাপ করতে পারি, সেটাকে mmHg, cmHg বা mHg অর্থাৎ মিলিমিটার পারস্তম্ভের চাপ বা সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা মিটার পারস্তম্ভের চাপ, বিভিন্ন পদ্ধতিতে আমি গ্যাসের চাপকে পরিমাপ করতে পারি। এই ডাটাগুলোকে একটু নোটেড রাখবে, যেটা তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগে। 2 নম্বর ধর্ম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আয়তন। আমরা জানি গ্যাসের নিজস্ব কোনো আয়তন নেই, যে পাত্রে থাকে সেই পাত্রের আয়তনই অধিকার করে। গ্যাস আমি এটা পড়েছি, আমরা নিচু ক্লাস থেকে গেছি, গ্যাসের পাত্রে কোনো নিজস্ব কোনো আয়তন নেই, ওরা যে পাত্রে থাকে সেই পাত্রের আয়তন অধিকার করে। তাহলে সেই যে আয়তন অধিকার করে সেই আয়তনটাকে কিভাবে আমরা পরিমাপ করতে পারবো, সেই আয়তনটাকে আমরা কিভাবে পরিমাপ করতে পারবো, সেই আয়তন পরিমাপ করার জন্য আমরা বিভিন্ন একক পদ্ধতি প্রচলন আছে। সেই একক পদ্ধতিগুলো আমরা একটা করে দেখবো। ফার্স্ট যেটা আছে লিটার। চাপ আয়তন পরিমাপের জন্য ফার্স্ট যে পদ্ধতি আছে সেটা হচ্ছে লিটার। 1 লিটার সমান 1 লিটার সমান 1 ডেমিকিউব। তাহলে আয়তন পরিমাপের জন্য আরেকটা একক পদ্ধতি হচ্ছে ডেমিকিউব। ডেমিকিউব মানে ডেসিমিটার কিউব, 1 ডেমিকিউব সমান হচ্ছে কি 10⁵ সিসি। সিসি মিন্স সেন্টিমিটার কিউব বা সিসি, और সেমি কিউব, और এটাকে বলা হয় এমএল। তাহলে 10⁵ সিসি বলতে পারি, और বলতে পারি সেমি কিউব বলতে পারি, और বলতে পারি এমএল বা মিলিলিটার বলতে পারি। এগুলো সবই হচ্ছে সেম। এছাড়া আমরা বলতে পারি কি और, এগুলো সব কিন্তু और, পার নয়, এগুলো সব और। এটা বলতে পারি অথবা এটা বলতে পারি বা এটা বলতে পারি, যে কোনো একটা একক পদ্ধতি। এছাড়া আমরা কি বলতে পারি 10⁻³ মিটার কিউব। আমি যদি এসআই এককে বের করি 10⁻³ মিটার কিউব, এটা দ্যাট মিন্স ইন এসআই। তাহলে এসআই এর মান কত হবে 10⁻³ মিটার কিউব। তাহলে আমরা যে গ্যাসের আয়তন কথা বললাম, অর্থাৎ যে পাত্রে থাকে সেই পাত্রে আয়তন অধিকার করে, সেই গ্যাসের আয়তন পরিমাপ করার জন্য বিভিন্ন একক পদ্ধতি প্রচলন আছে। ডেসিমিটার কিউব, একটা সিসি বা সেমি কিউব বা মিলিলিটার, অথবা এটা আছে মিটার কিউব, অর্থাৎ এসআই পদ্ধতিতে আমরা পরিমাপ করতে পারি। নেক্সট চলে যাব আমরা এই যে গ্যাসের যে ধর্মগুলো দেখলাম, এবং তৃতীয় নম্বর আছে উষ্ণতা। উষ্ণতা মানে টেম্পারেচার। উষ্ণতা মানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে উষ্ণতা যে বলা হয় টেম্পারেচার, সেটাকে আমরা লিখবো না, সেটা আমরা জানি প্রত্যেকে। সেটা সেন্টিগ্রেড স্কেলে মাপা হয়, সেটা ফারেনহাইট স্কেলে মাপা হয়, এবং সেটা কেলভিন স্কেলে মাপা হয়। এবং একটা রিলেশন শুধু মনে রাখলেই হবে, কেলভিন সমান 273 প্লাস
সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ কেলভিন সমান হচ্ছে 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড স্কেলে যাওয়া হয় তার সঙ্গে 273 যোগ করলে 273 যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার কেলভিন স্কেলে মান, যেটা পাবো যেটা আছে সেটা হচ্ছে কেলভিন স্কেলে মান। অর্থাৎ গ্যাসের চাপ, গ্যাসের এই ধর্মগুলো আমরা লক্ষ্য করি, চাপ, আয়তন, উষ্ণতা। এছাড়া গ্যাসের পরিমাপ করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি, যেটা আমরা ক্লাস 9 থেকে দেখেছি, মোল সংখ্যা। গ্যাসের পরিমাপ করার জন্য একটা গ্যাসের পদ্ধতি, এসআই পদ্ধতি ইউপ্যাক সংস্থা প্রচলন করেছিলেন। মোল সংখ্যা, মোল সংখ্যা, মোল, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসে মোল। তাহলে গ্যাসের ধর্ম যখন আমরা লক্ষ্য করবো, তাহলে গ্যাসের মধ্যে কি কি ধর্ম দেখা যাবে? এই তিনটে ধর্ম দেখা যাবে। একটা আছে চাপ, একটা আছে আয়তন, একটা আছে উষ্ণতা। তাহলে একটা গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা যে ধর্মগুলো দেখি, সেই ধর্মগুলো কি কি? পি, ভি, টি, চাপ, আয়তন এবং উষ্ণতা। এছাড়া আমরা কি কি দেখি? এছাড়া দেখি আমরা তার মাস বা ভর, যাকে আমরা মোল সংখ্যা দিয়ে প্রকাশ করি। এই প্রত্যেকটা ধর্মাবলীগুলো, অর্থাৎ চাপ, উষ্ণতা, আয়তন, ভর বা মাস, এই যে প্রত্যেকটা ধর্মাবলী বললে, এই প্রত্যেকটা ধর্মাবলী প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত। এই প্রত্যেকটা ধর্মাবলী প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত। এভরি প্রপার্টিজ আর রিলেটেড ইচ আদার। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক। এই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কিভাবে সম্পর্কযুক্ত, সেখান থেকে এসে বিভিন্ন সূত্রাবলী, যাকে আমরা বলি আদর্শ গ্যাসের বিভিন্ন সূত্র। তাহলে কি বললাম? এই যে গ্যাসীয় ধর্মগুলো আমরা পেলাম, এই গ্যাসীয় ধর্মগুলো প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত। এই কিভাবে সম্পর্কিত, সেখান থেকে এসে বিভিন্ন সূত্রাবলী, যেগুলো বলা হয় আদর্শ গ্যাসের সূত্রাবলী। এবং সেই সূত্রগুলির মধ্যে প্রথম যেটা আমরা প্রত্যেকে জানি, আমরা নিচু ক্লাস থেকেই পড়ছি, ক্লাস 10 থেকে, সেটা হচ্ছে বয়েলস ল বা বয়েলের সূত্র। আমি সূত্রগুলোর দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের এগুলো কম বেশি জানা আছে, জাস্ট একটু ছোট করে বলেছি। বয়েলের সূত্র কি বলেছে? না, বয়েলের সূত্র বলেছে ভি ভ্যারাইজাস 1/p, অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যখন কি না, যখন টি এম স্থির, দ্যাট মিন্স বয়েলস ল। নেক্সট এখানে পড়েছি আমরা চার্লস ল বা চার্লসের সূত্র। চার্লসের সূত্র, সেখানে কি পড়েছিলাম? চার্লস লতে বা চার্লসের সূত্রে কি পড়েছিলাম আমরা? চার্লস ল বা চার্লসের সূত্রে কি পড়েছি আমরা? না, ভি ভ্যারাইজাস টি। চার্লস লতে কি পড়েছি? ভি ভ্যারাইজাস টি, অর্থাৎ স্থির উষ্ণতা, স্থির ভরের নির্দিষ্ট চাপে, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তার আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে এক্ষেত্রে কি না, এক্ষেত্রে যখন কি থাকবে না, যখন পি আর এম স্থির। নেক্সট পড়েছিলাম আমরা অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো ল। সেটা কি বলেছিলাম? ভি ভ্যারাইজাস এন, অর্থাৎ কোন গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। মোল সংখ্যা যত বাড়ানো হবে, গ্যাসের আয়তন ক্রমশ বাড়বে। কখন হবে? যখন পি আর টি স্থির, যখন পি আর টি স্থির হবে। নেক্সট আমরা পড়েছিলাম গে-লুসাকের চাপের সূত্র, গে-লুসাকের চাপের সূত্র কি বলেছিলাম? পি ভ্যারাইজাস টি, অর্থাৎ স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে? তারপরে পি ভ্যারাইজাস টি, যখন কি না, যখন ভি আর এম স্থির। তাহলে এইগুলো দেখো, প্রত্যেকে ভির সঙ্গে পি সম্পর্ক, ভির সঙ্গে টি সম্পর্ক, ভির সঙ্গে এন সম্পর্ক, ভির সঙ্গে টি সম্পর্ক, প্রত্যেকটা ধর্মাবলীর সঙ্গে রিলেটেড। কেউ সমানুপাতিক, কেউ ব্যস্তানুপাতিক। এই যে ধর্মাবলীগুলো থাকে, এই ধর্মগুলোকে যদি আমি এক জায়গায় কোরিলেশন করি, একটা জায়গায় যদি নিয়ে চলে আসি অভেদের নিয়ম অনুসারে, তাহলে এখান থেকে আমরা পাবো একটা সমীকরণ, যাকে আমরা বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এই সমীকরণগুলোকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসি, তখন এখান থেকে একটা সমীকরণ পাবো, তাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি সমান এনআরটি। এখানে আমাদের ডেরিভেশন নেই, ওটা ক্লাস 10 হয়ে গেছে, যে কিভাবে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ এসে সেগুলো নেই, জাস্ট আমি ছোট করে বলে দিচ্ছি। তাহলে এই সমীকরণগুলোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, তখন সেখান থেকে একটা আমি ইকুয়েশন পাবো,
পি ইকুয়াল টু এনআরটি, এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাসের সমীকরণ। অর্থাৎ যে সমস্ত গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতাতে এই সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হয় আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। আর যে সমস্ত গ্যাস যে কোনো চাপ উষ্ণতাতে এই সমীকরণ মেনে চলে না, কেবলমাত্র নিম্নচাপ উচ্চ উষ্ণতাতে মেনে চলে, কেবলমাত্র নিম্নচাপ উচ্চ উষ্ণতাতে, নিম্নচাপ উচ্চ উষ্ণতাতে, আবার রিপিট করছি, নিম্নচাপ উচ্চ উষ্ণতাতে এই সমীকরণ মেনে চলে, তাকেই বলা হয় রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। তাকে বলা হয় রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে রিলেশনটা আমরা প্রত্যেকে বুঝেছি। বাস্তব গ্যাস শুধুমাত্র নিম্নচাপ উচ্চ উষ্ণতাতে এই সমীকরণ মানবে, কিন্তু আদর্শ গ্যাস যে কোনো অবস্থাতেই এই সমীকরণ মেনে চলবে। এখানেই হচ্ছে আইডিয়াল গ্যাসের সঙ্গে রিয়েল গ্যাসের মধ্যে ফারাক। এইখানে একটা আমরা কনস্ট্যান্ট ব্যবহার করেছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ একটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। এই কনস্ট্যান্টের নাম দেওয়া হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আর। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট রয়েছে, দ্যাট মিন্স আর, একে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর এর বিভিন্ন পদ্ধতির বিভিন্ন মান আছে যেগুলো আমাদের ম্যাথমেটিক্স করতে কাজে লাগবে। একটা আছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, একটা আছে 8.314 into 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, একটা আছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর একটা আছে 2 ক্যালোরি মোল ইনভার্স লিটার ইনভার্স। ওকে, সরি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, সরি। তাহলে আমরা আর এর চারটা পদ্ধতিতে মান বের করতে পারি। একটা আছে, এটাকে বলা এসআই পদ্ধতি, কি 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স বা মোল কেলভিন ইনভার্স। তারপরে আছে বলা হয় সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি কি 8.314 into 7 আর্গ মোল ইনভার্স কে ইনভার্স। একটা বলা হয় লিটারিয়াম পদ্ধতি, আর একটা বলা হয় ক্যালোরি পদ্ধতি। এগুলো দুটো হচ্ছে ব্যবহারিক পদ্ধতি। তাহলে আর এর মানটা আমরা চারটা পদ্ধতি বের করতে পারি। একটা হচ্ছে সিজিএস, একটা এসআই, আর দুটো হচ্ছে ব্যবহারিক পদ্ধতি। সেটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। প্রত্যেক নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এইটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, যেটা আমি এখনই বললাম যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি এবং সেটা কিভাবে তৈরি হয়েছে এবং সেখানে কি কি সম্পর্কগুলো খুঁজে পাওয়া গেছে। এখানে যেটা আমাদের আলোচনার বিষয় বা যেটা আমাদের জানতে হবে, যেটা ক্লাস 11-এর জন্য স্পেশাল জিনিস, সেটা হচ্ছে গ্রাফিক্স বা গ্রাফিক্যাল এদের রিপ্রেজেন্টেশন কি করে করব। অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতা এগুলো কিভাবে পরিবর্তিত হয় বিভিন্ন ধর্মের সাপেক্ষে, সেগুলো আমরা দেখতে চাইছি। ফার্স্ট আমি দেখতে চাইছি যেটা হচ্ছে পি ভ্যারাইজাস টি ডায়াগ্রাম দেখতে চাইছি। আমি বিভিন্ন ডায়াগ্রাম আছে, আমি অল্প কিছু ডায়াগ্রাম দেখতে চাইছি। ওকে, পরপর আরো বেশি কিছু দেখানো যাবে। পি ভ্যারাইজাস টি, ফার্স্ট আমি তাহলে দেখা যাচ্ছি পি ভার্সাস টি, নট ক্যাপিটাল টি। আমি ছোট টি দেখিয়েছি, সেন্টিগ্রেড স্কেল দেখিয়েছি, কারণ ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন স্কেলে আর সে টিটা আছে সেন্টিগ্রেড স্কেল, আমি সেন্টিগ্রেড স্কেলে দেখাচ্ছি। ওকে, পি ভার্সাস টি ডায়াগ্রাম আঁকতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা সমীকরণ কি পেয়েছি, পিভি সমান এন আর টি। সমীকরণ কি পেয়েছি, পিভি সমান এন আর টি। তাহলে পি সমান এন আর টি বাই ভি, নাকি না? তাহলে পি সমান এন আর বাই ভি, টি জায়গায় কি বসাতে পারি, ক্যাপিটাল টি জায়গায় টি প্লাস 273, নাকি না? আমরা একটু আগে বলেছি সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচার প্লাস 273 হলে কেলভিন স্কেলের টেম্পারেচার হয়ে যাবে। ওকে, তাহলে একটু সরল করে নিতে পারি এটা। তাহলে পি সমান এন আর টি বাই ভি প্লাস 273 এন আর বাই ভি। ওকে, তাহলে একটা হবে পি সমান এন আর টি বাই ভি আর 273 গুণ করে 273 এন আর বাই ভি। ওকে, তাহলে আমি গ্রাফ আঁকছি। কিভাবে গ্রাফ আঁকছি তোমরা দেখে নাও, আমি এক দুটো সমীকরণ দিয়ে গ্রাফ প্রায় কাজ শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে দেখো পি, দ্যাট মিন্স এটাকে বলা হয় ওয়াই, আর টি এটাকে বলা হয়
এক্স আর সামনে বসানো হয় এম এক্স, এমটা হচ্ছে নতি, আর এটা যেটা বলছে এটা বলে সি, এটা বলেছে একটা লিনিয়ার ইকুয়েশন বা সরল রেখার সমীকরণ, লিনিয়ার স্ট্রেট লাইন ইকুয়েশন, সরল রেখার সমীকরণ y = mx + c। তাহলে y অক্ষ বরাবর কাকে রেখেছি আমি, p কে, তাহলে p কে y অক্ষ বরাবর রেখেছি। x অক্ষ বরাবর কাকে রেখেছি, x অক্ষ বরাবর দেখো t, t কে রেখেছি x বরাবর, এটা t x অক্ষ বরাবর, প্রত্যেক বোঝার চেষ্টা করবে, এখানে বসে আছে। তাহলে y অক্ষ বরাবর রেখেছি p এবং x অক্ষ বরাবর রেখেছি t, দেখো এই যে xt। এবার দেখো তো এখানে এখানে c কিছু মান আছে নাকি, c এর মান আছে। যদি মনে রাখবে যদি c এর মান 0 হয় আর যদি ধনাত্মক নতি হয়, নতি মিন্স এই m কে বলা হয় নতি, ধনাত্মক যদি নতি হয়, তাহলে যদি c এর মান 0 হয় আর ধনাত্মক নতি হয় তখনই কেবলমাত্র মূলবিন্দুগামী সরলরেখা, আদারে সব সময় চাই ছেদাংশ মান থাকবে। ওকে, তাহলে যদি c এর মান 0 হয় দ্যাট মিন্স এই c টা যদি 0 হয় আর যদি m টা পজিটিভ হয় তখনই হয় মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে এখানে c এর মান আছে, তাহলে গ্রাফটা কেমন হবে, জাস্ট গ্রাফটা হবে এইরকম। ওকে, তাহলে এটা হচ্ছে গ্রাফ, যেখানে m টা কত, নতিটা কত, দ্যাট মিন্স নতি m সমান কত হবে না, m সমান হবে nr/v। ওকে, এটা হচ্ছে ছেদাংশ, এটা হচ্ছে p ভার্সেস t ডায়াগ্রাম, এটা হচ্ছে ছেদাংশ p ভার্সেস t। ওকে, এবার যদি আমি ক্রমশ n এর মান বাড়াই, তাহলে এখানে ভালো করে দেখো, এই ক্ষেত্রে দেখো p সঙ্গে t সম্পর্ক সমানুপাতিক। ওকে, যদি আমি t কে কনস্ট্যান্ট ধরে নিই, t কে কনস্ট্যান্ট, p এর সঙ্গে n বের করে দিয়েছি, তাহলে p এর সঙ্গে n এর কি সম্পর্ক, তোমরা নিজেরা দেখো, p এর সঙ্গে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে যত n বাড়বে তত p বাড়বে। অর্থাৎ যদি আমি এটি n1 ধরি, ওকে, যদি n2 ধরি, যদি n3 ধরি, তাহলে দেখা যাচ্ছে কি গ্রাফটা না n1 n3 n2 n1। দেখো n3 মোল সংখ্যা বেশি, দেখো চাপের মান বেশি, কেন, p ভ্যারিয়েশন। আবার দেখো তার থেকে n2 মোল সংখ্যা কম, দেখো চাপের মান কম, তার থেকে n1 টা আরো কম, চাপের মান আরো কম। তাহলে দেখতে পাচ্ছ যে p এর সঙ্গে t এর একটা ডায়াগ্রাম, আবার যখন আমি p কে কনস্ট্যান্ট রেখে দিলাম শুধু n এর সাপেক্ষে ডায়াগ্রাম গুলো, তখন ডায়াগ্রাম গুলো দেখো কিভাবে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে p ভার্সেস t আর p ভার্সেস n, আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিলাম। যখন তুমি নিচেরটাকে কনস্ট্যান্ট ধরে নেবে মানে x অক্ষকে, তখন তুমি আরটা সম্পর্ক পেয়ে যাবে। এইভাবে গ্রাফিক্যাল নেচারগুলো আঁকতে হয়। আরো তোমাদের বইতে অনেকগুলো গ্রাফ আঁকা আছে, ট্রাই করো, না পারলে অবশ্যই ব্যাচে আমি আবার আঁকা দেখিয়ে দেবো কিভাবে হয়। তাহলে এই ডায়াগ্রামটাকে দেখে নিজেরা প্র্যাকটিস করো, না পারলে আমি অবশ্যই হেল্প করব, ক্লিয়ার করে বুঝে নিতে হবে। ঠিক আছে, নিশ্চয় প্রত্যেকে বুঝতে পারলে, আমি আরেকবার দেখি বুঝিয়ে দিচ্ছি একটা ডায়াগ্রাম এঁকেই। কি বললাম আমি, p ভার্সেস t আর ডায়াগ্রাম আঁকতে বলেছি, তাহলে কোথা থেকে নেবো, pv সমান nrt থেকে নেবো, কোথা থেকে নেবো, pv সমান nrt। তাহলে p সমান nrt/v, তাহলে p সমান কত হবে, nrt/v, আর t জায়গায় বসালাম t + 273, এবার সেটা গুণ করে দিলাম, তাহলে nrt/v আর 273 nr/v। এবার এটাকে লিখেছি y, কেন, এখানে p আছে, p টাকে যেন y লিখেছি, আর এটাকে, এটা t এদিকে আছে তাই এটাকে x লিখেছি, আর এটাকে c লিখেছি, আর সামনেটাকে বলছি n। বলছি যদি c টা 0 হয়, যদি c টা 0 হয় এবং m টা যদি পজিটিভ হয়, তাহলে সবসময় মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর যদি c টা 0 না হয়, যদি c 0 না হয়, তাহলে সবসময় যেমন ডায়াগ্রামে এঁকেছি এরকম ডায়াগ্রাম হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছে ডায়াগ্রামটা আমি এটাই প্রথমে এঁকেছিলাম, যার নতির মানটা আমি দিয়ে দিয়েছি। যদি আমি n এর মান ক্রমশ চেঞ্জ করি, সেক্ষেত্রে t কে কনস্ট্যান্ট ধরে দিচ্ছি, তাহলে n এর মানের সঙ্গে দেখো p ভ্যারিয়েশন n, যত n এর মান বাড়াবো তত চাপের মান বাড়বে। তাহলে এখন চাপ দেখো এতটা, তারপরে দেখো চাপটা এতটা, তারপরে দেখো চাপ এতটা, তাহলে দেখো তো n এর মান বেশি বলে চাপের মানটা বেশি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি ধর্মকে আরেকটি ধর্মের সাপেক্ষে কিভাবে গ্রাফিক্যালি পরিবর্তন হয়, মানে গ্রাফিক্স দিয়ে কিভাবে রিপ্রেজেন্টেশন করা যায়, সেটা আমি একটা এক্সাম্পল দেখালাম। বইতে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, নিজেরা ট্রাই করবে, না পারলে অবশ্যই ব্যাচে আমি আবার টিউশনে যখন ব্যাচ হবে ব্যাচতে আমি সেগুলোকে আরো ক্লিয়ার করে দেবো। ওকে, পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটাই করলাম। নেক্সট ডেটে আমরা নতুন বিষয় নিয়ে দেখাবো যে এই ধর্মগুলো একটা গ্যাসের ক্ষেত্রে তো এইরকম দেখাচ্ছে, যদি একাধিক গ্যাসকে মিশিয়ে দিয়ে করি তখন কেমন দেখাবে। আমি সিম্পল একটা গ্যাসের ক্ষেত্রে পি ভি টি কিভাবে সম্পর্কিত সেটাকে আমি
আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্য নিয়ে চার্লস বয়েলসের সূত্র সাহায্য নিয়ে দেখে দিলাম। কিন্তু এরপরের দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যদি একটা নয় অনেকগুলো গ্যাস ঢোকানো আছে, ধরো নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, এরকম একাধিক গ্যাস মিশিয়ে দিয়েছি, তখন তাদের চাপের সঙ্গে উষ্ণতার আয়তনের কি সম্পর্ক হবে সেটাকে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। অতএব ভালো করে এটা দেখো, নেক্সট ক্লাসে আর একটু মজার জিনিস হবে আমাদের কাছে, একাধিক গ্যাস মিশ্রণে কিভাবে সম্পর্ক দেখা যায় বিভিন্ন ধর্মের। ঠিক আছে, আজকে এতটা থাকলো, নেক্সট ডে আবার দেখা হচ্ছে।